তো আজকে হচ্ছে 3 জুন 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 72তম ক্লাস এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রথম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইনের একেবারে শুরু থেকে। দেখেন, প্রাথমিক আলোচনা বা প্রাথমিক আলোচনায় দেখেন যে আইন দ্বারা বলবৎযোগ্য দায়িত্ব বা বাধ্যবাধকতা প্রতিপালন না করার প্রতিকার হতে দুই ধরনের। একটা দেখেন, একটা বলছে ক্ষতিপূরণমূলক প্রতিকার বা কম্পেনসেটরি রিলিফ, এবং আর একটা হচ্ছে কি সুনির্দিষ্ট প্রতিকার, স্পেসিফিক রিলিফ। তো এটা পড়ার আগে আপনাদের বেশ কিছু কথা বলা দরকার। প্রথমত হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন ধরনের আইন, এটা কি পদ্ধতিগত আইন নাকি এটা মূল আইন? এটা এভাবে যদি আমরা ব্যাখ্যা করি, দেখেন, দেওয়ানি মামলার ক্ষেত্রে এতদিন আমরা দেওয়ানি কার্যবিধি পড়েছি। এটা হলো দেওয়ানি মামলা কিভাবে করে, কোথায় বিচার হবে, তারপরে কতদিনের মধ্যে বিচার করবে, ডিক্রি কেমনে, জারি মামলা কেমনে, সব পদ্ধতিগত বিষয়গুলো আলোচনা করছে দেওয়ানি কার্যবিধিতে। তো দেওয়ানি মামলার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি হলো পদ্ধতিগত আইন। ঠিক একই ভাবে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন একটা হচ্ছে আপনার তত্ত্বগত আইন। তত্ত্বগত আইন কাকে বলে? যে আইনে শুধু কোন প্রতিকার নিয়ে আলোচনা করছে, সংজ্ঞা বা প্রতিকার, সংজ্ঞা এবং প্রতিকার, কিন্তু ওই প্রতিকার পাওয়ার জন্য কোন পদ্ধতিতে মামলা করতে হবে, কোথায় করতে হবে, পদ্ধতিগত কোনো বিষয় ওই আইনে বলে নাই, তাহলে সেই আইনটাকে বলে আপনার মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন। উদাহরণস্বরূপ যদি বলি, সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলছে যে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা, সংজ্ঞা কি, মামলা মানে বিষয়টা, এই বিষয়ে মামলা করা যায়, কিন্তু কিভাবে করবে তা বলে নাই। নিষেধাজ্ঞার সংজ্ঞা দিছে, নিষেধাজ্ঞার মামলা কিভাবে করবে কোথায় করবে তা বলে নাই। চুক্তি রোধের সংজ্ঞা দিছে, চুক্তি রোধের মামলা কিভাবে করবে কোথায় করবে তা বলা নাই। তারপরে ধরেন দলিল বাতিলের সংজ্ঞা দিছে, কিভাবে করবে কোথায় করবে তা বলা নাই, শুধু সংজ্ঞা বা প্রতিকার নিয়ে আলোচনা করছে যে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যেহেতু সংজ্ঞা বা প্রতিকার নিয়ে আলোচনা করছে, এটা একটা মূল আইন বা তত্ত্বগত আইন বা সাবস্টেন্টিভ ল। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলা কিভাবে করবে, কোন পদ্ধতিতে করবে, সেটা বলা হয়েছে দেওয়ানি কার্যবিধিতে। তো দেওয়ানি কার্যবিধি হচ্ছে কি আইন? পদ্ধতিগত আইন। ঠিক একই ভাবে ফৌজদারি মামলার ক্ষেত্রে মূল আইন হচ্ছে আপনার দণ্ডবিধি। কারণ দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধের শাস্তি আলোচনা করতে, খুনের সংজ্ঞা আছে যে খুনের শাস্তি, চুরির সংজ্ঞা চুরির শাস্তি, কিন্তু চুরির মামলা কোথায় করবে, কিভাবে করবে, কোন পদ্ধতিতে বিচার হবে তা দণ্ডবিধিতে বলে নাই। সে কারণে দণ্ডবিধি হচ্ছে আপনার মূল আইন, আর ফৌজদারি কার্যবিধি হচ্ছে কি আইন? পদ্ধতিগত আইন। তাহলে যদি আপনাকে বলে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে মূল আইন কোনটি? সুনির্দিষ্ট প্রতিকার আইন। দেওয়ানি মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন কোনটি? দেওয়ানি কার্যবিধি। ফৌজদারি মামলার ক্ষেত্রে মূল আইন কোনটি? দণ্ডবিধি। ফৌজদারি মামলার ক্ষেত্রে পদ্ধতিগত আইন কোনটি? ফৌজদারি কার্যবিধি। এছাড়া এতটুকু যে বুঝবেন না তার জন্য সহজ হচ্ছে যে আপনাদের বার কাউন্সিলের যে 7টা বিষয় আছে, এই 7টার ভিতরে দুইটাই হচ্ছে আপনার মূল আইন বা তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। সেই দুইটা হচ্ছে আপনার পেনাল কোড 1860, আর একটা হচ্ছে আপনার রিলিফ অ্যাক্ট 1857। তো এখন আমরা দেখি, আহ তার আগে আর একটু বলে নেওয়া দরকার যে একটা দেওয়ানি মামলা কেন করে, ফৌজদারি মামলা কেন করে। দেওয়ানি মামলা, আপনি একটা জিনিস মনে রাখবেন, যে কোনো বিষয় নিয়ে, খুন হোক, চুরি হোক, ডাকাতি হোক, যে কোনো বিষয় নিয়ে ইচ্ছা করলে দেওয়ানি মামলাও করা যায়, ফৌজদারি মামলাও করা যায়। এখন আপনার কাছে অদ্ভুত লাগতে পারে যে সবাই তো ফৌজদারি মামলা করে, দেওয়ানি মামলা করে তো জানতাম না। দেওয়ানি মামলা আর ফৌজদারি মামলা মানে আপনি সলিউশন পাবেন, সমাধান পাবেন আলাদা আলাদা। যদি আপনি চান যে আসামিদের শাস্তি হবে, কারাদণ্ড হবে, আমার কোনো ক্ষতিপূরণের দরকার নাই, কিন্তু আসামির ফাঁসি হোক বা যাবজ্জীবন কারাদণ্ড হোক, তাহলে আপনাকে মামলা করতে হবে ফৌজদারি মামলা। কি মামলা? ফৌজদারি মামলা। আর আপনি যদি চান যে আসামির ফাঁসি টাসি হোক না হোক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমার ক্ষতিপূরণ লাগবে, তাহলে আপনাকে মামলা করতে হবে কি মামলা? দেওয়ানি মামলা। বুঝেন কিনা? ধরেন আপনার কাছ থেকে এক আরিফ সাহেব একটা মোবাইল নিয়ে গেছে। এখন আপনি যদি চান যে আমার হুবহু ওই মোবাইলটাই লাগবে, তাহলে আপনাকে করতে হবে দেওয়ানি মামলা। আর আপনি যদি চান যে মোবাইল পাই আর না পাই আরিফ সাহেবের যাতে শাস্তি হোক, তাহলে আপনি করবেন কি? ফৌজদারি মামলা। বুঝতে পারছেন? তাহলে এখন একটা দেওয়ানি মামলা যদি করে, দেওয়ানি মামলায় দুই ধরনের প্রতিকার পাওয়া যায়। দুই ধরনের কি কি? একটা হলো ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। তাহলে পরীক্ষায় যদি আসে দেওয়ানি মামলায় কয় ধরনের প্রতিকার পাওয়া যায়? এখন ক্ষতিপূরণমূলক প্রতিকার কি সেটা আমি ব্যাখ্যা দিই আগে। আর সুনির্দিষ্ট প্রতিকার কি? আপনি মামলায় যা চাইছেন, আপনার মোবাইল নিয়ে গেছে, আপনি মোবাইল চাইতেছেন, আদালত যদি মোবাইলই ফেরতটা দেয়, তার কাছ থেকে এনে ফেরত দেয়, এটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। কিন্তু মোবাইল এনে না দিয়ে
আপনাকে যদি বলে যে মোবাইল তো দেওয়া পারলো না, দিতে পারলো না, আইফোনের 50,000 টাকা দিয়ে দেয়, তাহলে এটা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার না, এটা হচ্ছে কি ক্ষতিপূরণমূলক প্রতিকার। আপনার কাছে একজন ব্যক্তি জায়গা বিক্রি করতে চাইছিল, দুইজনে বায়না চুক্তি করছেন, পরবর্তীতে আর জায়গা সে আপনার কাছে বিক্রি করবে না, আপনি মামলা করে দিলেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন। তখন আদালত যদি ওই যে যে বিক্রি করতে চাইছিল তারে বিক্রি করতে বাধ্যই করে যে তুমি কেন বিক্রি করবা না, বিক্রি করবা, তাহলে এটা হলো সুনির্দিষ্ট প্রতিকার। কিন্তু আদালত যদি ওরে বলে যে জায়গা জমি দেওয়ার দরকার নাই, তুমি ক্ষতিপূরণ দিয়ে দাও 1 কোটি টাকা, তাহলে এটা কি ক্ষতিপূরণমূলক প্রতিকার। তাহলে বলেন তো যে একটা দেওয়ানি মামলায়, দেওয়ানি মামলা করলে প্রতিকার কয় ধরনের? আমি যা চাইছি তাই যদি আমারে দেয়, এটা হলো সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ। আমি যা চাইছি তাই আমাকে দেয় নাই, বিনিময়ে আর্থিক ক্ষতিপূরণ দিছে, এটা হলো আপনার ক্ষতিপূরণমূলক প্রতিকার। এবার দেখেন পড়ি যে আইন দ্বারা বলবৎযোগ্য দায়িত্ব বা বাধ্যবাধকতা প্রতিপালন না করার প্রতিকার হতে দুই ধরনের, একটা হলো বললো ক্ষতিপূরণমূলক প্রতিকার, আর একটা হচ্ছে কি সুনির্দিষ্ট প্রতিকার। আমরা একটু পড়ি দেখেন, ক্ষতিপূরণমূলক প্রতিকার বা কম্পেনসেটরি রিলিফ। তার আগে বলে নেওয়া দরকার যে আমরা দেওয়ানি মামলা, দেওয়ানি কার্যবিধি এই তো একটু আগেই শেষ করলাম। দেওয়ানি কার্যবিধিতে যদি ক্ষতিপূরণের কথা বলা থাকে বা কষ্টের কথা বলা থাকে, যে যারে বলবে যে বাদী ক্ষতিপূরণ দাও, পাবে কে? বিবাদী। বা বিবাদীরে বললো তুমি ক্ষতিপূরণ দাও, পাবে কে? বাদী। কিন্তু যদি বলতো ফাইন বা অর্থদণ্ড, তাহলে পেতো কে? রাষ্ট্র। তাহলে পেতো রাষ্ট্র সব সময়। দেখেন, ক্ষতিপূরণমূলক প্রতিকার সাধারণত আন্ডারলাইন করবেন আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে ক্ষতিপূরণমূলক প্রতিকার কিভাবে দেওয়া হয়? আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে। যে এই ক্ষেত্রে যে পক্ষ বাধ্যবাধকতা প্রতিপালনে ব্যর্থ হয়েছে, আদালত সেই পক্ষকে নির্দেশ প্রদান করে অন্য পক্ষকে ক্ষতিপূরণ প্রদানে। অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণমূলক প্রতিকার আন্ডারলাইন করেন অপর্যাপ্ত এবং মূল্যহীন। মানে অনেক ক্ষেত্রে মনে হইতে পারে যে আমি যা চাইছি তাই যদি আমাকে না দেয়, যদি অর্থ দেয়, অর্থের মাধ্যমে অনেক সময় ক্ষতিপূরণ নির্ণয় করা যায় না। দেখেন, আন্ডারলাইন করবেন ক্ষতিপূরণমূলক প্রতিকার মূল্যহীন, যেমন যে ব্যক্তিকে ক্ষতিপূরণ পরিশোধ করতে আদেশ দেওয়া হয়েছে, আন্ডারলাইন করবেন সে যদি দেউলিয়া ব্যক্তি হয় তাহলে সে ক্ষতিপূরণ দিতে অক্ষম। আদালত বিবাদীরে বললো যে ঠিক আছে তুমি তো জমি বিক্রি করতে পারবা না, তাহলে তুমি জমি বিক্রি সব ক্ষতিপূরণ দিয়ে দাও 1 কোটি টাকা। কিন্তু সে হচ্ছে দেউলিয়া, তার কি নাই, কোনো সম্পত্তি নাই, মানে কোনো টাকা পয়সাও নাই, তাহলে সে কি আর ক্ষতিপূরণ দিতে পারবে? পারবে না। এই ক্ষেত্রে ক্ষতিপূরণ কার্যকর করা যায় না। বা যে ক্ষেত্রে দায়িত্ব হলো কোন নির্দিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তর করা, সেই ক্ষেত্রে সম্পত্তির বিকল্প হিসেবে ক্ষতিপূরণ অপর্যাপ্ত আদেশ হিসেবে বিবেচনা করা হয়। যেমন গম বিক্রয়ের চুক্তি করলো ক্ষয়ের সাথে, কোনো কারণ ছাড়া চুক্তি ভঙ্গ করলো গম, এই ক্ষেত্রে মামলা করলে আদালত চুক্তি প্রতিপালনের পরিবর্তে খকে আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করলো। এই ক্ষেত্রে গম তো সাধারণত পাওয়া যায়, সচরাচর গমের কোনো অভাব নাই, তো এই ক্ষেত্রে গমের দিতে না বলে আর্থিক ক্ষতিপূরণ দিলে তেমন কোনো ক্ষতি হয় না। আচ্ছা, এই রিলেটেড বিস্তারিত আমরা পরে পড়বো, তার আগে আমরা ক্ষতিপূরণমূলক প্রতিকার বুঝলাম। এবার দেখেন সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ। বাধ্যবাধকতা বা অব্লিগেশন হলো কোনো কিছু করা বা করা হতে বিরত থাকার আইনগত দায়িত্ব। সুনির্দিষ্ট প্রতিকার হলো এমন প্রতিকার, আন্ডারলাইন করবেন, যার উদ্দেশ্য হলো কোনো বাধ্যবাধকতা, আন্ডারলাইন করবেন, যেমন ভাবে প্রতিপালন করার নিয়ম আছে ঠিক সেইভাবে প্রতিপালন করতে হবে। কর্তব্য পালনে লঙ্ঘনকারী বা ব্যত্যয়কারী পক্ষ যা করতে বা করা হতে বিরত থাকতে বাধ্য, তাকে সেই কার্যটি করার আদেশ দিয়ে বা করা হতে বিরত থাকার আদেশ দিয়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়। যেমন দেখেন, চুক্তি অনুসারে কোনো ব্যক্তি জমি বিক্রয় করতে বাধ্য, সুতরাং আন্ডারলাইন করবেন তাকে জমি বিক্রয় করতে আদেশ দিয়ে তথা চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যেতে পারে। পরেরটা দেখেন, অন্যদিকে চুক্তি অনুসারে যে ব্যক্তি জমিতে পুকুর খনন করা হতে বিরত থাকতে বাধ্য, তাকে পুকুর খনন করা হতে বিরত থাকার আদেশ তথা নিষেধাজ্ঞার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যেতে পারে। সহজ কথা হলো ভাই যে চুক্তিতে যে কথা আছে, এক পক্ষ চুক্তির শর্তাবলী ভঙ্গ করছে, তাহলে যে ভঙ্গ করছে সংক্ষুব্ধ তো আর এক পক্ষ, সে আদালতে গিয়ে মামলা করছে, মামলা করে বলতেছে যে দুনিয়ার আমি আর কিছু চাই না, চুক্তিতে যে শর্ত ভঙ্গ করছে তারে দিয়ে ইওর আপনি সেই কাজ করতে বাধ্য করে। এবং আদালত যদি তাকে দিয়ে সেই কাজ করতেই বাধ্য করায়, এটার এই কি বলে সুনির্দিষ্ট প্রতিকার। এবং আদালত যদি তাকে সেই কাজ করতে বাধ্য না করে বরং তারা বললো যে তোমার করা লাগবে না, ঠিক আছে তুমি টাকা দিয়ে দাও, তাহলে এটা কি ক্ষতিপূরণমূলক প্রতিকার। এই হচ্ছে কথা। এখন দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 আন্ডারলাইন করেন স্বয়ং সম্পূর্ণ আইন না।
কেন স্বয়ংসম্পূর্ণ আইন না একটা ব্যাখ্যা দিই। আমাদের তামাদি আইনের যখন পড়বো নতুন যারা, তাদের উদ্দেশ্যে বলি যে তামাদি আইনের অনুচ্ছেদে প্রথম আমরা প্রথম তফসিলের যে অনুচ্ছেদ আছে, 183টা অনুচ্ছেদ, 183টা অনুচ্ছেদে 3 ভাগে ভাগ করছে। 1 থেকে 150 হলো মামলা করার তামাদি মেয়াদ, 149, 150 থেকে 157 হলো আপিলের তামাদি মেয়াদ, আর বাকি 183 পর্যন্ত আপনার দরখাস্তের তামাদি মেয়াদ। তাহলে তামাদি আইনে 1 থেকে 149 পর্যন্ত হলো বিভিন্ন মামলা করার তামাদি মেয়াদ। তার মানে 149, অ্যাটলিস্ট 149 প্রকারের তামাদি, 149 প্রকারের দেওয়ানি মামলা করা যায়। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে মামলা করার মোট 8 প্রকার মামলা করার কথা বলছে। কয় প্রকার? 8 প্রকার। তার মানে এই 8 প্রকার ছাড়াও আরো 141 প্রকারের কি দেওয়ানি মামলা হয়। তার মানে বলেন তো সুনির্দিষ্ট প্রতিকার আইন কি স্বয়ংসম্পূর্ণ? ডেফিনেটলি স্বয়ংসম্পূর্ণ না। আর 149টা আমি বললাম লিস্ট, 120 অনুচ্ছেদে বলছে যে যে মামলার তামাদি মেয়াদ উল্লেখ নাই সেই মামলার তামাদি মেয়াদ উল্লেখ মানে নির্ধারণ করা হবে 120 অনুচ্ছেদ অনুসারে। তার মানে আরো মামলা কি করা যায়। কিন্তু এই 100 যদি ধরি যে সর্বনিম্ন 120 প্রকার, 149 প্রকারের হয়, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে মোট মামলা একটু করে পড়বো যে প্রতিকার মঞ্জুর করতে পারে মামলা করা যায় কয় ধরনের? 8 ধরনের। দেখেন তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন একটি স্বয়ং সম্পূর্ণ আইন না। শুধুমাত্র যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুনির্দিষ্ট প্রতিকারের উল্লেখ আছে এমন না, অন্যান্য আইনেও কিছু সংখ্যক সুনির্দিষ্ট প্রতিকার আইন উল্লেখ করা হয়েছে। যেমন আন্ডারলাইন করেন সম্পত্তি হস্তান্তর আইনের অধীন, আন্ডারলাইন করেন বন্ধকদাতা বা বন্ধক গ্রহীতার জন্য সুনির্দিষ্ট প্রতিকারের বিধান করা হয়েছে, তথা বন্ধকদাতার বন্ধকি সম্পত্তি উদ্ধারের অধিকার রিডিমিশন বা বন্ধকদাতার বন্ধকি সম্পত্তি উদ্ধারের অধিকার নাশের ফরক্লোজার বন্ধক গ্রহীতার অধিকার। তো এটা আপনার এত বোঝার মানে এত ডিটেলস বোঝার দরকার নেই, জাস্ট এতটুকু ভাবেন যে কোন সম্পত্তি যদি বন্ধক দেওয়া হয় তাহলে বন্ধক রিলেটেড মামলা সামলা মানে বন্ধক রিলেটেড, ধরেন আপনি একটা জমি বন্ধক দিলেন ব্যাংক থেকে, বন্ধক দিয়ে 1 কোটি টাকা নিলেন, পরবর্তীতে 1 কোটি টাকা আর আপনি সুদ করতে পারেন নাই, তখন ব্যাংক তো ওই জমিটা বিক্রি করে তার টাকা আদায় করবে, কিন্তু ব্যাংক ইচ্ছা করলে ওই জমিটা বিক্রি করতে পারবে না। ব্যাংক ওই জমিটা বিক্রি করার জন্য যে মামলা করে সেটা বলে ফরক্লোজার। কি মামলা বলেন? ফরক্লোজার। ফরক্লোজারের মামলা হয় সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী। রাফসান্দা ছোট ভাই নাম শুনছেন, ওই যে দেখেন যে ওনারা ব্যাংক থেকে লোন নিছিল, তাহলে ওনারা লোন শোধ করতে পারে নাই, পরে ব্যাংক মামলা করছে ফরক্লোজারের মামলা। সেই মামলা চলমান থাকা অবস্থায় তার বাবা আবার একটা রিট করে ওই কর্মকাণ্ড স্থগিত অবস্থায় আছে। এই হচ্ছে কাহিনী। আবার যদি এরকম হয় যে আমি ব্যাংকের লোন শোধ করে দিছি কিন্তু ব্যাংক আমার জমি এখনো দিচ্ছে না, তাহলে আমি যে মামলা করবো সেটা বলে রিডিমশন। তো আপনার রিডিমশন ফরক্লোজার আপনাদের বিষয়বস্তু না, জাস্ট এতটুকু বুঝেন যে আচ্ছা বন্ধক তো বন্ধকের মামলা রিলেটেড সুনির্দিষ্ট কার্যবিধি সুনির্দিষ্ট প্রতিকার আইনে নাই। এই মামলা টামলা আছে কোথায়? সম্পত্তি হস্তান্তর আইনে, সেটা বলছে আর কি। আবার এই যে দেখেন পার্টনারশিপ আইনের অধীনেও সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন পার্টনারশিপ বিলো বা পার্টনারশিপ হিসাব ইত্যাদি। তার মানে সামগ্রিকভাবে বলা যায় যে দণ্ডবিধি যতটা স্বয়ংসম্পূর্ণ সুনির্দিষ্ট প্রতিকার আইন ততটা স্বয়ংসম্পূর্ণ না। কারণ দণ্ডবিধিতে ধারা আছে কয়টা? 511টা। 511টায় সব ধারায় মামলা না করা গেলেও 100-200 মামলা করা যায় নাকি বিভিন্ন অপরাধ, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা আছে কয়টা? 57টা। তার ভিতর মামলা করা যায় কয় প্রকারে? 8। বুঝতে পারছেন? তো এই কারণে বললো যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কি না, স্বয়ংসম্পূর্ণ না। এই মোনালিসা কো তামাদি শেষ। দেখেন এই বলেন, ইলা বলেন মোনালিসার প্রতিনিধি হিসেবে বলেন যে সুনির্দিষ্ট প্রতিকার কাকে বলে? আমি যেভাবে বলছি এভাবে বলেন, সুনির্দিষ্ট প্রতিকার কাকে বলে? এলা এলা বলেন, পারবেন? বোঝাই পারবেন নাকি? আমি কি ব্যর্থ হচ্ছি আপনাদের বোঝাইতে? এই ভাই আপনি বলেন দিই সুনির্দিষ্ট প্রতিকার কাকে বলে? এক্স্যাক্টলি। আপনার তো বইয়ের ভাষায় আমি জানতে চাই না, আমি বলছি যে আমি মামলায় যা পাইছি আমার যদি তাই দেয় সেটাই কি সহজ কথা। আমি চাইছি নিষেধাজ্ঞা, আমার নিষেধাজ্ঞা দিছে সুনির্দিষ্ট প্রতিকার। আমি চাইছি ঘোষণা,
ঘোষণা দিছে সুনির্দিষ্ট প্রতিকার, কিন্তু আমি যা চাইছি তা আমারে না দিয়ে আমরা যদি টাকা দেয় তাহলে এটা তো সুনির্দিষ্ট প্রতিকার না, এটা কি প্রতিক্রমণমূলক প্রতিকার। হেলাল তো ঠান্ডা হয়ে গেছে। দেখেন, তাহলে তথ্যচিত্রতে আমরা আসি। তথ্যচিত্রে ডান সাইডে হেলাল কি অসুস্থ নাকি? তথ্যচিত্র দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 একটি তত্ত্বগত, তত্ত্বগত শব্দটা বলতেন, বা মৌলিক আইন, ইংরেজিতে কি বলে, সাবস্ট্যান্টিভ ল। 1877 সালের 1 নম্বর আইন। কত নম্বর আইন? 1 নম্বর। লেখেন পাস হয় 7 ফেব্রুয়ারি। এখানে 7 ফেব্রুয়ারি লেখা নাই। 1877 সালের কয় তারিখে পাস হয়? 7 ফেব্রুয়ারি। আর 7 দিন পরে পাস করলেই তো ভালো হইতো। দেখেন, 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 আইনটি 1877 সালের 1 মে থেকে কার্যকর, আবার মে মাসে কার্যকর করছে, যেদিন সবকিছু বন্ধ থাকে, 1 মে। কার্যকর থাকে 1 মে। আচ্ছা, এখানে দেখেন, তাহলে আপনাকে যদি বলে সুনির্দিষ্ট প্রতিকার আইন পাস হয় কত সালে ভাই? 1877 সালের 7 ফেব্রুয়ারি, আর কার্যকর হয় 1877 সালের 1 মে। মোট ধারা দেখেন 57টি। মোট ধারা কয়টা? আচ্ছা, এখানে লেখেন মোট ভাগ 3টি। এখানে ক্রিস্টাল দিয়ে লেখেন মোট ভাগ বা পার্ট। পার্ট হচ্ছে কয়টি? 3টি। পার্ট 3টি। আর চ্যাপ্টার লেখেন 10টি। চ্যাপ্টার বা অধ্যায় কয়টা আছে? 10টা। চ্যাপ্টার বা অধ্যায় 10টি। সে বলবানি, সে সময় এখনো আসে নাই। অধ্যায় 10টি। তাহলে ভাগ আছে কয়টা? 3টা। আর চ্যাপ্টার কয়টা ভাই? 10টা। এখন আমরা চলে আসি, দেখেন, পরের পেজে চলে আসেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 দেওয়ানি আদালতকে বিভিন্ন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুরের ক্ষমতা দিয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে গোল দিবেন নোট 8 ধরনের সুনির্দিষ্ট প্রতিকার। কয় ধরনের? নিচে একটু আন্ডারলাইন লেখেন 5টি উপায়ে 8 ধরনের প্রতিকার মঞ্জুর করতে পারে। কয়টি উপায়ে? 5টি উপায়। অনেকে এই জিনিসটা আমরা বুঝি না যে 5টা উপায়, এই বিষয়টা ক্লিয়ার না। তো এখানে জাস্ট মনে রাখবেন, যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী কয় ধরনের প্রতিকার দেওয়া যায়, 8 ধরনের। 8 ধরনের প্রতিকার দেওয়া যায় কয়টি উপায়? ধরেন আপনি 10 প্রকারের খাবার খাচ্ছেন 3 বেলায়, মানে কি, সকাল, দুপুর আর রাত, কিন্তু খাবার খাচ্ছেন মোট কয় প্রকার? 10 প্রকার। ঠিক একই ভাবে যে প্রতিকার মঞ্জুর করতে পারে 8টা, বাট দিবে কয়টা উপায়? 5টি। 5টি উপায়ের কথা আসতেছি। আচ্ছা, তো এই যে যে প্রতিকার সমূহ, এই প্রতিকার সমূহ এক সময় আমরা এখন পড়তেছি, এখন মুখস্থ করা লাগবে না, বাট যখন আমরা এই আইন শেষ হয়ে যাবে দেখবেন যে প্রতিকার অধিকাংশ সবগুলাই আমরা পারি। তো 1 নাম্বার যেটা দেখেন, 1 নাম্বার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, রিকভারি অফ পজেশন অফ প্রপার্টি। ধারা কত? 8 থেকে 11। 8 থেকে 11 এর মধ্যে স্থাবর সম্পত্তিটা গোল দিয়ে তীর চিহ্ন দিয়ে একটু মাথায় লেখেন যে দিতে বাধ্য, এই প্রতিকার মঞ্জুর করতে বাধ্য। স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের যে প্রতিকার, এটা মঞ্জুর করতে কি বাধ্য। তো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার, এটা আছে কত থেকে কত দ্বারা? 8 থেকে 11। তারপরে দেখেন 2 নম্বরে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, এটা আছে কত? 12 থেকে 30। 3 নম্বরে দেখেন দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, এটা আছে কত? 31 থেকে 34। 4 নম্বরে দেখেন চুক্তি বাতিল বা চুক্তি রদ বলা হয়, রেসিশন অফ কন্ট্রাক্ট, এটা কত? 35 থেকে 38। তারপরে দেখেন দলিল বাতিল বা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, এটা কত? 39 থেকে 41। তারপরে দেখেন ঘোষণামূলক প্রতিকার, ডিক্লারেটরি রিলিফ, 42 এবং 43। রিসিভার নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, কত? 44। নিষেধাজ্ঞা, ইনজাংশন জেনারেলি আর প্রতিরোধমূলক প্রতিকার, ধারা কত? 52 থেকে 57। এখন মনে রাখবেন
এই মোট 8টা প্রতিকারের মধ্যে শুধু একটা দিতে বাধ্য। কোনটা? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। স্থাবর হলো 8 আর 9 ধারা। 8 আর 9 ধারা, 10 11 দিতেও বাধ্য না, শুধু দিতে বাধ্য কত? 8 আর 9। আর বাকি যে 7টা, এইগুলা মঞ্জুর করা আদালতের জন্য কি বিবেচনামূলক ক্ষমতা। তাহলে এক প্রকারের প্রতিকার আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি মালিক, আমার দখল ছিল, বা আমি দখলে ছিলাম, 6 মাসের মধ্যে দখলে ছিলাম, বেদখল করা হয়েছে, সামনে পড়বো, অথবা আমি মালিক, এগুলো যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আদালত ডিগ্রি দিতে কি বাধ্য। কিন্তু বাকি যে মামলাগুলো, দলিল সংশোধন বলেন, চুক্তি রদ বলেন, দলিল বাতিল, ঘোষণামূলক, আপনি সব কিছু প্রমাণ করছেন, তবুও আদালত ডিগ্রি দিতে বাধ্য না। এটা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। তো আমরা চলে এসেছি, জেনে রাখা ভালো। দেখেন, আন্ডারলাইন করবেন, দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862 এর আদলে বা অনুকরণে, এটা গোল দেবেন ডাক্তার হোয়াইটলি স্টক 1877 সালে সুনির্দিষ্ট প্রতিকার আইনটির খসড়া প্রণয়ন করে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন আইনের অনুকরণে সুনির্দিষ্ট প্রতিকার আইন, কোনটা? দ্য নিউ ইয়র্ক সিভিল কোড 1862, এবং প্রণয়ন করে কে, অনুকরণ করে ডাক্তার হোয়াইটলি স্টক। জি, তারপরে দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন আইন 2004, দ্য স্পেসিফিক রিলিফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004 কার্যকর বা বলবৎ হয়েছিল 1/7/2005 থেকে। এটার অর্থ হলো, তিনটা স্টার দেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধন হয়েছে 2004 সালে, আর কার্যকর হয়েছে কত সাল থেকে? 1/7/2005। বলেন তো, দেওয়ানি কার্যবিধি সর্বশেষ সংশোধন হয়েছে কত সালে? 2017। 2017, ওই যে 89 পদে, ওই যে আপনার মধ্যস্থতাকারী হিসেবে লিগ্যাল এইড কর্মকর্তাকে, মনে আছে? বলেন তো, দণ্ডবিধি সংশোধন হয়েছে কত সালে? 2004। কোন ধারা মনে আছে? 82 ধারা। ওই জায়গা 7 থেকে 9 করছে। বলেন তো, ফৌজদারি কার্যবিধি সংশোধন হয়েছে কত সালে? 2012 সালে। জি, 11 ধারায় সংশোধন করছে। তাহলে আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি। কোনটি পদ্ধতিগত আইন নয়? এখানে যে অপশন গুলো আছে, উত্তর হবে কোনটা বলেন? সুনির্দিষ্ট প্রতিকার আইন। তারপরে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালে প্রণীত হয়? প্রণীত মানে হলো পাশ করা হয় কত সালে? কয় তারিখে? 7 ফেব্রুয়ারি। আর কার্যকর হয় কবে? 1 মে। এ জায়গা ধারা 2 দিয়ে লেখেন বাতিল। ধারা 2 ব্র্যাকেটে লেখেন বাতিল। ধারা 2 বাতিল লিখছেন। ধারা 3-এ লেখেন ব্যাখ্যা বা সংজ্ঞা। ধারা 3-এ লেখেন ব্যাখ্যা বা সংজ্ঞা। ব্যাখ্যা বা সংজ্ঞা। ধারা 4-এ লেখেন সংরক্ষণ। আচ্ছা, ধন্যবাদ। প্রতিটা আইনের একটা সংজ্ঞার ধারা থাকে, বা ব্যাখ্যার ধারা থাকে, বা ইন্টারপ্রিটেশন ক্লজ থাকে, বা ডেফিনেশন ক্লজ থাকে। তো এই আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের সংজ্ঞা দিছে কত ধারায়? 3 ধারায়। দেওয়ানি কার্যবিধির সংজ্ঞা কত ধারায়? 2 ধারায়। ওই যে 2-এর 2, 2-এর 10, 2-এর 14, মনে আছে? আর ফৌজদারি কার্যবিধিতে কত ধারায়? 4 ধারায়। কত ধারায়? 4 ধারায়। আচ্ছা, আমরা একটু করে ফেলি। দেখেন যে সংরক্ষণ ওইটুকুই, আর বোঝার কাম নাই। বেশি বুঝলে আবার সমস্যা। আপাতত এইটুকু বুঝেন, সামনে আবার বোঝাবানি। সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুরে আদালতের বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। তো এটা এটা আমরা কি পড়বো অলরেডি কিন্তু জানি যে প্রতিকার আছে মোট কয়টা? 8টা। শুধু বাধ্যতামূলক কোন ক্ষেত্রে? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি বিবেচনা? বাকি 7টা হচ্ছে বিবেচনামূলক। তো দেখেন, স্বেচ্ছাধীন বা বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার অর্থ, স্বেচ্ছাধীন ক্ষমতা বা বিবেচনামূলক ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার বলতে আদালতের এমন ক্ষমতাকে বোঝায়, যা আন্ডারলাইন করবেন, যা আদালত তার সন্তুষ্টি অনুযায়ী প্রয়োগ করতে পারে, এবং এই ক্ষেত্রে
কোন প্রতিকার মঞ্জুর করতে আদালত বাধ্য না। আদালত সন্তুষ্ট হলে মঞ্জুর করতে পারে, আবার নাও করতে পারে। তাহলে কোনটা কোনটা মঞ্জুর করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এই জায়গায় একটা তালিকা দিছে দেখেন, যে আদালত নিম্নলিখিত প্রতিকারগুলো বিবেচনামূলক ক্ষমতা বলে মঞ্জুর বা বলবৎ করতে পারে। এক নম্বরে বললো চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন 12 ধারা, দলিল সংশোধন 31 ধারা, দলিল বাতিল বা দলিল বাতিলযোগ্য দলিলের এটা 39, অধিকার বা আইনগত মর্যাদার ঘোষণামূলক কত 42। তার মধ্যে এই তিনের পরে একটা যোগ করেন দলিল বা সরি দলিল সংশোধনের পরে যোগ করেন দলিল চুক্তি রদ 35, চুক্তি রদ 35, 2 এর পরে হবে চুক্তি রদ, ওটাই 3 নাম্বার হবে। চুক্তি রদ হয় 3 নাম্বার, বা পরে সমস্যা নাই 2 ক দিয়ে লেখেন, 2 ক দিয়েও লিখতে পারেন চুক্তি রদ। তারপরে দেখেন, হ্যাঁ 35, জি চুক্তি রদ লিখছেন। অধিকার ও আইনগত ঘোষণামূলক প্রতিকার ঠিক আছে, রিসিভার 44, নিষেধাজ্ঞা বা প্রতিরোধমূলক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ 7 নাম্বার বলছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। এখন আপনি আবার বলবেন যে স্যার তাহলে তো বাধ্যতামূলক নিষেধাজ্ঞার ধরলে তো এই জায়গায় 8টা হয়ে যায়। 8টা নাই, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা যদিও 7 নাম্বারে লিখতে, এটা প্রকৃতপক্ষে আসবে ওই 12 ধারার সাথে। কত ধারার সাথে? 12 ধারার সাথে। তাহলে এই বাধ্যতামূলক নিষেধাজ্ঞার জায়গায় আপনি চুক্তি রদ লিখতে পারেন ইচ্ছা করলে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞাটা আসবে হলো চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নের সাথে। বা এত মনে না রাখলেও সমস্যা না, আপনি জাস্ট মনে রাখবেন স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার 8 9 ধারা দিতে বাধ্য, আর বাকি যা আছে সব কি বিবেচনামূলক। তো আমরা নামাজের বিরতিতে যাবো, একটু পরে যাই, 2 লাইন একটু দেখেন জেনে রাখা ভালো। সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই যে আন্ডারলাইন করেন, 8 ধারার অধীন সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার এবং 9 ধারার অধীন স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার প্রতিকার মঞ্জুর করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা না বলছে, লাস্টে দেখেন না, 3টে স্টার দেন, বিবেচনামূলক না তার মানে কি বাধ্যতামূলক। আর পরেরটা যদি দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনটি স্থাবর, এটা বলতেন স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য? স্থাবর এবং অস্থাবর উভয়। নামাজের বিরতি, নামাজের পর ইনশাল্লাহ আমরা শুরু করব। আমরা বিরতির পর ক্লাস শুরু করি। দেখেন ভাই, যে 1 নাম্বার প্রশ্নটা দেখেন, যে কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না? চুক্তি বাস্তবায়ন পড়ে, নিষেধাজ্ঞা পড়ে, সত্য ঘোষণা পড়ে, আর্থিক ক্ষতিপূরণ। কেন ওই যে 8টা আমরা পড়লাম, এই 8টার ভিতরে কি আর্থিক ক্ষতিপূরণ ছিল? তো এটা কিন্তু প্রকৃতপক্ষে আর্থিক ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার না। পরেরটা দেখেন, 2 নাম্বার, যে বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা। আমি জানবো যে বাতিলযোগ্য দলিল যদি হয়, দলিল বাতিল হোক আর যা হোক, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অনুযায়ী তো বাতিলের মামলা করে, এবং এটা দেওয়া আদালতের জন্য কি স্বেচ্ছাধীন। স্বেচ্ছাধীন মানে হচ্ছে বিবেচনা মূলক। 3 নাম্বার দেখেন, নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? এখানে দেখেন, দলিল সংশোধন সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে, পারে। স্থায়ী নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকারে আছে, পারে। দলিল সংশোধন সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে, পারে। তাহলে অগ্রকর সংক্রান্ত মকদ্দমা এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে নাই, তো এই ক্ষেত্রে আপনার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না। সেলফ প্র্যাকটিস যদি দেখেন, যে 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইন সংশোধন আইন 2024 বা স্পেসিফিক রিলিফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004, সরি 2004 কার্যকর হয়েছিল কবে থেকে? 1/7/2005। এবং আন্ডারলাইন করেন, এই সংশোধনীর মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 11 ক ধারাটি সংযোজন করা হয়েছিল। সরি 21 ক, 21 ক, ধন্যবাদ, 21 ক। তাহলে মনে রাখবেন কত ক? 21 ক। আর দেওয়ানি কার্যবিধির কোন ধারা? ওটা 89 ক, 2017। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর খসড়া প্রণয়ন করে কে? হোয়াইট লিস্ট। বলেন তো দণ্ডবিধির খসড়া প্রণয়ন করে কারা? কে কে? ম্যাকলয়েড নাকি? লর্ড ম্যাকুলে, তারপরে জে.ডব্লিউ. অ্যান্ডারসন, মিলেট, আর একটা হলো কি ম্যাকলয়েড। এরা 4জনই ছিলেন আইন কমিশনের সদস্য এবং দণ্ডবিধির খসড়া প্রণয়ন করে 1837 সালে। 7 নাম্বার প্রশ্নটা দেখেন,
যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন নিম্নলিখিত কোন ধরনের প্রতিকার উল্লেখ করা হয়েছে? সুনির্দিষ্ট এবং প্রতিকারমূলক উভয় প্রতিকার, একই কথা, সুনির্দিষ্ট এবং প্রতিকারমূলক উভয় প্রতিকার। আর প্রশ্ন টশ্ন মোটামুটি পাবেন পারবেন ইনশাল্লাহ। 10 নম্বরটা দেখেন, 10 নম্বরটা, যে নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? পারে না হচ্ছে সম্পত্তির দখল পুনরুদ্ধার, নিচে একটু লেখেন স্থাবর সম্পত্তি। স্থাবর কোন সম্পত্তি? স্থাবর। আমরা চলে আসি, দেখেন যেভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যেতে পারে, স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, 5 ধারায় বলতেছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করার পদ্ধতি, আন্ডারলাইন পদ্ধতি বা ওয়েস সম্পর্কে আলোচনা করা হয়েছে। 5 ধারা অনুযায়ী আদালত বলতেন 5টি উপায়ে, কয়টি উপায়ে? 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। কয়টা? 8টা। 8টার কথা কিন্তু কোনো ধারায় বলে নাই, বুঝতে পারছেন? 8টা হলো আমরা খুঁজে বের করছি যে 57টা ধারার ভিতরে 8টা প্রতিকার আছে, কিন্তু 5টি উপায়ে দেওয়া যায়, এটা বলছে কত ধারায়? 5 ধারায়। 5 ধারায়। তারপরে দেখেন যে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি, আদালত নিম্নলিখিত 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারে। 1 নম্বর দেখেন, কোন সম্পত্তির দখল গ্রহণ এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে। কোন সম্পত্তি বলতে এটা স্থাবর হতে পারে, এটা অস্থাবরও হতে পারে। দখল গ্রহণের পর এটা যে দাবি করছে তারে সম্পত্তিটা দিয়ে দিবে। এটা বলছে 8 থেকে 11, 8 থেকে 11 অধীন সম্পত্তি দখল উদ্ধারের আদেশ দিয়ে। এই জায়গায় এই 1 নম্বর উপায়ে প্রতিকার আছে একটা, ব্র্যাকেটে লিখতে পারেন। এই যে কতে প্রতিকার আছে কয়টা? একটা, সেটা হলো সম্পত্তির দখল। ওই যে 8টা প্রতিকার বললাম না, 8টা প্রতিকারের ভিতরে এই যে কতে প্রতিকার আছে কয়টা? একটা, দখল পুনরুদ্ধার। তারপরে খ দেখেন, যা করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। যা করার ব্যাপারে কি আছে, মানে আপনারে চুক্তিতে উল্লেখ আছে এক পক্ষ জমি বিক্রি করবে আর এক পক্ষ জমি ক্রয় করবে। তখন কিছুদিন পরে গিয়ে যে বিক্রি করবে সে বললো যে আমি আর বিক্রি করব না, তাহলে চুক্তিতে কি ছিল? জমি বিক্রি করার ব্যাপারে তার কি ছিল? বাধ্যবাধকতা ছিল। তাহলে আদালত বলতে পারে যে তুমি এই জমি কি করবা? বিক্রি করবা। এই কারণে বলছে যে যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। তো যেমন আন্ডারলাইন করবেন 12 ধারার অধীন চুক্তি বলবৎকরণ, চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণ, বা আন্ডারলাইন করেন 55 ধারার অধীন বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিয়ে। তাহলে এখানেও প্রতিকার আছে একটা, হতেও প্রতিকার আছে কয়টা? একটা। গ দেখেন, যা না করার ব্যাপারে তার বাধ্যবাধকতা রয়েছে একটি পক্ষকে তেমন কাজ করা হতে বিরত রাখার মাধ্যমে। উপরেরটার উল্টা, উপরেরটা ছিল যা করার ব্যাপারে বাধ্যবাধকতা ছিল তাকে সেই কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে, আর এখানে কি বলতেছে? যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা ছিল। ধরেন মাসুদ সাহেব হুমকি দিচ্ছে বিকাশ বেদখল করার, বিকাশ গিয়ে মামলা করে দিছে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা। আমরা জানি যখন কোনো হুমকি দেয়, ঘটনা এখনো ঘটে নাই, তখন কি মামলা করে? স্থায়ী নিষেধাজ্ঞা। তখন আদালত মাসুদে বলবে যে মাসুদ তুমি চিরস্থায়ী বিরত থাকবা, তোমার অধিকার নাই এই বিকাশে বেদখল করার। তাহলে এই যে যে না করার ব্যাপারে সে বাধ্য ছিল, তাকে সেই কাজ করা থেকে বিরত রাখার আদেশ প্রদানের মাধ্যমে যে প্রতিকার দেয় সেটা বলে কি? নিষেধাজ্ঞা। সেটার বলে কি? নিষেধাজ্ঞা। কি নিষেধাজ্ঞা? স্থায়ী নিষেধাজ্ঞা। দেখেন তাহলে, যেমন আন্ডারলাইন করবেন 34 ধারার অধীন স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, সরি 54 ধারার অধীন স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। তাহলে এটা দেখেন 52 থেকে 54 এবং কত? 57। তো এখানেও লেখেন একটা। মোট 5টা উপায়ে 8টা প্রতিকার দিতে পারে না। তাহলে আমরা প্রথম উপায়ে প্রতিকার পাচ্ছি কয়টা? একটা। দ্বিতীয় উপায় পাচ্ছি কয়টা? একটা। তৃতীয় উপায় পাইছি কয়টা? একটা। এবার চলে আসে, আহ এটা গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন।
ক্ষতিপূরণের রায় প্রদানের মাধ্যম ছাড়া অন্য প্রকারে বল দিবেন পক্ষসমূহের অধিকার নির্ণয় বা আন্ডারলাইন করবেন এবং ঘোষণার মাধ্যমে, মানে ক্ষতিপূরণ ছাড়া অন্য কোনো ভাবে পক্ষগণের অধিকার নির্ণয় ঘোষণার মাধ্যমে। এখানে দেখেন যেমন 42 ধারার অধীন ঘোষণামূলক ডিক্রি দিয়ে ধারা লেখছে কত, 31 থেকে 43-এ প্রতিকার আছে চারটা। কয়টা? চারটা। 31 ধারা আছে দলিল সংশোধন, 35 ধারা আছে যুক্তি রদ, 39 ধারা আছে দলিল বাতিল, আর 42-এ আছে কি ঘোষণামূলক মামলা। তাহলে এই 4 নাম্বার উপায়ে প্রতিকার আছে কয়টা? চারটা। তাহলে 4 আর হলো উপরের কয়টা? 3, 7। এবার দেখেন আহ একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে ধারা কত? 44। তাহলে এখানে আছে একটা, এখানে আছে একটা। তাহলে 5টি উপায়ে কয়টা প্রতিকার দেওয়া যায়? 8টা। তাহলে আমরা যদি এইভাবে বলি যে কোন সম্পত্তির দখল, গ্রহণ এবং দাবিদারকে অর্পণের মাধ্যমে, এটা হলো 5-এর ক। কয়টা প্রতিকার? একটা। যা করার ব্যাপারে কোনো পক্ষের বাধ্যবাধকতা আছে তাকে সেই পক্ষে তা করার ব্যাপারে আদেশ দিয়ে, 5-এর খ। এখানে আছে কয়টা? একটা। যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা থেকে বিরত রাখার মাধ্যমে, 5-এর গ। এখানে আছে কয়টা? একটা। নিষেধাজ্ঞা, শুধু স্থায়ী নিষেধাজ্ঞা। 5-এর ঘতে বলছে ক্ষতিপূরণ ছাড়া অন্য কোনো ভাবে, যেরকম আপনার ঘোষণামূলক ডিগ্রির মাধ্যমে। এখানে প্রতিকার আছে কয়টা? 5-এর 4 নাম্বারে প্রতিকার আছে 4টা। এটা মানে ঘ হলো 4 নাম্বার, এখানে প্রতিকার আছে কয়টা? এবং সব শেষে উমা, এখানে বলছে এখন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে, এখানে আছে কয়টা? একটা। তাহলে আমরা যদি একটু দেখি যে জেনে রাখা ভালো যে আদালত, জেনে রাখা ভালো দেখেন ভাই যে আদালত 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। 5টি উপায়। সঞ্চিতা আছেন নাকি? সঞ্চিতা বলেন তো যে সুনির্দিষ্ট প্রতিকার কয়টা? 8টা। আর তাহলে 5টা কি? তা যদি আপনাকে বলে যে সুনির্দিষ্ট প্রতিকার 5 প্রকার, এটা কি সঠিক না ভুল? সুনির্দিষ্ট প্রতিকার 5 প্রকার, এটা কি সঠিক? সঠিক না। সুনির্দিষ্ট প্রতিকার কয় প্রকার? 8 প্রকার। কিন্তু এই 8 প্রকারের দেবে কয় উপায়? 5টি উপায়। 5 ধারায় বলছে। তাহলে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় একটি আন্ডারলাইন করে নিষেধাত্মক, 5 ধারায় একটি নিষেধাত্মক বা নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ উল্লেখ করা হয়েছে, এবং আন্ডারলাইন করেন 4টি আদেশাত্মক প্রতিকার উল্লেখ করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি ওই যে 5টা উপায় আছে, 5টা উপায়ের মধ্যে একটা হচ্ছে আপনার নিরোধমূলক বা নিষেধাত্মক, নেগেটিভ টাইপের, আর বাকি 4টা হচ্ছে কি? আদেশাত্মক। 5-এর আন্ডারলাইন করেন গ অনুচ্ছেদের প্রতিকারটি আন্ডারলাইন করবে নিষেধাত্মক বা নিরোধমূলক বা প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ রিলিফ। তাহলে আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রিভেন্টিভ রিলিফ আছে 5-এর কততে? 5-এর গতে। আচ্ছা, গতে আছে যে কাজ করার ব্যাপারে বাধ্যবাধকতা, যে কাজ না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে তাকে সেই কাজ করা থেকে কি বিরত রাখার মাধ্যমে। তাহলে দেখেন 5-এর ক, খ, ঘ এবং উমা অনুচ্ছেদে আন্ডারলাইন করেন 4টি আদেশাত্মক প্রতিকার উল্লেখ করা হয়েছে। প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ হলো এক প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার যা নিষেধাজ্ঞার মাধ্যমে মঞ্জুর করা যায়। তাহলে আপনি মনে রাখবেন যে স্থায়ী নিষেধাজ্ঞারে কি প্রতিকার বলে? প্রতিরোধমূলক প্রতিকার বা নিষেধাত্মক প্রতিকার বা নিবারণমূলক প্রতিকার বা প্রতিকারমূলক প্রতিকার পরে কোরবানি 5-এর গতে। আর বাকি সবগুলা হচ্ছে কি? আদেশাত্মক। তাহলে তারপরে দেখেন 5-এর ঘ অনুচ্ছেদ অনুযায়ী বলা যায় ক্ষতিপূরণ বা আর্থিক ক্ষতিপূরণ সুনির্দিষ্ট প্রতিকার না। আপনাকে যদি বলে যে আহ আর্থিক ক্ষতিপূরণ কি সুনির্দিষ্ট প্রতিকার কি না, এটা প্রমাণ করবেন কেমনে? কোথায় বলা আছে? 5-এর ঘতে বলছে যে ক্ষতিপূরণের কি ছাড়া? ক্ষতিপূরণ ছাড়া অন্য কোনো প্রতিকারের মাধ্যমে। তাহলে ক্ষতিপূরণ কখনো সুনির্দিষ্ট প্রতিকার নয়। আচ্ছা, আমার পরের পয়েন্টটা দেখেন যে আন্ডারলাইন করবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে 7 ধারায় বলা হয়েছে দণ্ডমূলক আইন বা পেনাল লস বলবৎ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। 3টে স্টার দেন, পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসবে। আচ্ছা আছে, কোনটা নাই তা না। শুনে দেখেন যে দণ্ডমূলক আইন বলবৎ করার ক্ষেত্রে পাইছেন,
দণ্ডমূলক আইন বলবৎ করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। আচ্ছা, না থাকলে সামনে পাবেন, সমস্যা নাই, আমার কথা শুনে নাকি। এই শুনেন, আপনি, আমরা যে সুনির্দিষ্ট প্রতিকার, যে 8 প্রকারের প্রতিকার, এখানে একটা জিনিস মনে রাখবেন, এই কোন জায়গায় কি কোনো শাস্তি দিচ্ছে? 8 থেকে যে 11 ধারা, এই জায়গায় আমি স্থাবর অস্থাবর সম্পত্তির দখল চাইতেছি, 12তে চুক্তি বলবৎকরণ চাইতেছি, 31-এ দলিল সংশোধন চাইতেছি, 35-এ চুক্তি রদ চাইতেছি, 39-এ বাতিল চাইতেছি, 42-এ ঘোষণা, 44-এ রিসিভার, আর 54-তে নিষেধাজ্ঞা। কোন জায়গায় কি কাউরে দণ্ড দিচ্ছে? দণ্ড দিচ্ছে না। তাহলে আপনি এভাবে মনে রাখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কখনো দণ্ড কার্যকর করার জন্য ব্যবহৃত হবে না। এবং এই কথাটাই বলছে কত ধারায়? 7 ধারায়। জি, আমাদের এই জায়গায় না বোধহয়। দেখেন 1 নম্বর প্রশ্নটা দেখেন, আমরা শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর 5 ধারা মোতাবেক মোট কয় প্রকারের সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়? এইটার প্রশ্নটা আসলে ঠিক না। যদিও এই জায়গা যেহেতু অপশন গুলাতে কোনো 8 নাই, এই কারণে উত্তর হবে কয়টা? 5। যদিও অপশনে 8 থাকতো, তাহলে উত্তর হতো কত? 8। কারণ এখানে কয় প্রকারের না বলে বলতো যে কয়টি উপায়ে, তাহলে উত্তরটা সঠিক হতো। 2 নম্বর দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেওয়া যায়, এটা সঠিক। কত উপায়? 5 উপায়। 3 নম্বর দেখেন, যে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে কিসের মাধ্যমে? এই জায়গা যতগুলো আছে, অ্যাডভোকেট কমিশন নিয়োগের মাধ্যমে, অপ্রকার আদেশের মাধ্যমে, বাটোয়ারার মাধ্যমে, এটা হবে কি? রিসিভার নিয়োগের মাধ্যমে। 4 নম্বর দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না কখন? দণ্ড সংক্রান্ত আইন বলবৎ করার জন্য। 5 নম্বর দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায়, 5 ধারায় কয়টি গোলদেন, এটা ইম্পর্টেন্ট, কয়টি নিষেধাত্মক প্রতিকারের কথা বলছে? কয়টা? যদি বলতো আদেশাত্মক, কয়টা? 4টা নাকি? তো আমরা যদি সেলফ প্র্যাকটিসে মোটামুটি যা আছে এগুলা সব পারবেন। আহ এখন আমরা একটু নিরোধকমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার, এটা থাক, আজকে এই পর্যন্তই থাক। সুনির্দিষ্ট প্রতিকার আগামী দিন থেকে এই নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার থেকে পড়বো। আজকে এখন আপনাদের দেওয়ানি কার্যবিধি পরীক্ষা, যারা অনলাইনে দিবেন অনলাইনে প্রশ্ন গ্রুপে দিয়ে দিব। দেন।